গৌরব ও কৃতজ্ঞতার সঙ্গে জানাচ্ছি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আজম। স্যারকে বিনীত অনুরোধ করছি সভ্যতার বিনির্মাণে ভাষার ভূমিকা নিয়ে তার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য। উপস্থিত প্রধানত শিক্ষার্থীবৃন্দ এবং অতিথিবৃন্দ, আমি এই অনুষ্ঠান যারা আয়োজন করেছেন এবং কাজ করেছেন, পড়েছেন, লিখেছেন, তাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানাই। একটা ব্যাপার হলো যেটা মেয়েরা আয়োজন করেছেন, নারীরা আয়োজন করেছে, সেটা আমার কাছে সবসময় গুরুত্বপূর্ণ। আমাদের যে কোনো কারণেই হোক বাংলাদেশের নারী সমাজ এমনকি আরবান মিডল ক্লাস পরিসরেও বুদ্ধিবৃত্তিক চর্চার সঙ্গে রেগুলার মানে প্রতিনিয়ত যুক্ত থাকার যে সংস্কৃতি, সেটা খুব একটা তৈরি করে উঠতে পারে নাই। একাডেমিতে ভালো করেছে অনেকে, কিন্তু আমি বাংলাদেশে গত 10-15 বছর যাবৎ পাবলিক স্ফিয়ারে খুবই রেগুলার এই ধরনের অনুষ্ঠান, সেমিনার এবং বক্তৃতা অনুষ্ঠানে উপস্থিত থাকার সুবাদে এটা নিশ্চিত করে বলতে পারি যে নারীদের এসব ব্যাপারে অংশগ্রহণের হার খুবই কম। তো সেদিক থেকে এই অনুষ্ঠান যে প্রধানত নারীদের অংশগ্রহণে হচ্ছে, ছাত্রীদের অংশগ্রহণে হচ্ছে, সেটা একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। অনুমান করছি যে এখানে যারা আছেন তারা ইসলামী ভাবাদর্শ খানিকটা হয়তো কম বেশি অনুসরণ করেন এবং তারা অনুষ্ঠানের মধ্যেও, বক্তৃতার মধ্যেও সেটার একটা লক্ষণ প্রকাশ করেছেন। এই ব্যাপারটাকেও আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করি। আপনারা আন্দাজ করবেন যে ইসলামী সভ্যতা বলতে যদি আমরা কোনো একটা জিনিস বোঝাতে চাই, এসব ধারণা কী অর্থে ব্যবহার করছে সেটার বিস্তারিত ব্যাখ্যা ছাড়া আসলে ব্যবহার করা যায় না। কিন্তু যদি চাই যে আমি সাধারণভাবে এই কথাটা ব্যবহার করব, সেটার এখনকার যে প্রেক্ষাপট 20 শতক অথবা লেট 20th সেঞ্চুরি, 20 শতকের শেষাংশ, এবং 21 শতকে আমরা যে প্রায় সিকি শতাব্দী পেরিয়ে গেলাম, এই সময়টাতে ইসলামী দুনিয়া যেই প্রধান সমস্যাগুলো, প্রধানত যে সমস্যাগুলোর মুখোমুখি হয়, যে সমস্যাগুলো ফেস করে, তার মধ্যে ওমেন কোশ্চেন, নারী প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই সম্পর্কে কোনো প্রকার বিশেষজ্ঞতা না থাকায় আমি এই সম্পর্কে সাধারণত মন্তব্য করি না। কিন্তু আমি একটা জিনিস বুঝি যে মেয়েদের কথা যতদিন পর্যন্ত মেয়েরা বলা শুরু করবে না, ততদিন পর্যন্ত এই সমস্যার সমাধান হবে না। কণ্ঠ একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, এবং গত 75 সাল থেকে ধরলে 50 বছর হয়ে গেল। 75 সাল বললাম কারণ ওই বছর স্টুয়ার্ট হলের বইটা বেরিয়েছিল, রিপ্রেজেন্টেশন তত্ত্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তাত্ত্বিকদের একজন। তো 50 বছর হয়ে গেল। রিপ্রেজেন্টেশন সংক্রান্ত আলোচনা গত 50 বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ থিওরিটিক্যাল আলোচনার মধ্যে পড়ে, এবং মানুষ এখন মোটামুটি নিশ্চিত হয়ে যায় যে রিপ্রেজেন্টেশন ইম্পসিবল। মানে বেটারা বেটিদেরকে রিপ্রেজেন্ট করবে, এটা হবে না। বেটিদের কথা বেটিদেরকে বলতে হবে। তারা কোরআনের কথাই বলবে, হাদিসের কথাই বলবে, শাস্ত্রের কথাই বলবে, ফিলসফির কথাই বলবে, কিন্তু তাদেরকে নিজেদের কথাটা নিজেদেরকে বলতে হবে। ওই গলার একটা ব্যাপার আছে। আমি এই আলোচনা এখন বেশি দূর অগ্রসর করব না, কিন্তু এই আলোচনাটা আমাদের এই আজকের যে বিষয় সেটার সঙ্গে গভীরভাবে যুক্ত। এখানে যারা কথা বলেছেন, দুজন কথা বলেছেন। মিমি, আমি বলবো যে অত্যন্ত গোছানো একটা প্রবন্ধ পড়েছে, ভাষার দিক থেকে চমৎকার, এবং আমি খেয়াল করলাম যে শব্দ বাছাইয়ের ক্ষেত্রেও সে বিশেষ ধরনের ব্যক্তিত্বের পরিচয় দিয়েছে। সেটা ইডিওসিনক্রাসির পর্যায়ে যায় নাই, পার্সোনালিটির পর্যায়ে আছে। সেটা আমার পছন্দ হয়েছে, এবং বাংলা বিভাগের ছাত্রী হিসেবে সে তার কিছু চিহ্ন তার লেখার মধ্যে রেখে দিতে পেরেছে, ভাষার দিক থেকে, উচ্চারণের দিক থেকে, প্রমিতির দিক থেকে এবং শোভনতার দিক থেকে। সেটাও আমি লক্ষ্য করলাম। তো সেটা ভালো, এবং প্রবন্ধে উত্থাপিত বিষয়গুলো আমি বলবো ধারণার দিক থেকেও বেশ সহি। মানে সো ফার আই এম কনসার্ন, আমি যতটা বুঝতে পারি।
কিন্তু ভাষাকে প্রথম বক্তা প্রেসিডেন্ট এবং পরের প্রাবন্ধিকও ভাষাকে মাধ্যম হিসাবেই প্রধানত কথা বলেছে, সেটা নিঃসন্দেহে। ভাষা তো কমিউনিকেশনের সঙ্গে যুক্তই, নিঃসন্দেহে। কিন্তু ভাষা সম্পর্কে গত 100 বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ দার্শনিক অর্জন, অভিব্যক্তি হলো যে ভাষা কিন্তু শুধু বাহন নয়। মানে ব্যাপারটা এমন নয় যে অন্য কোনো একটা কিছু ভাষার মধ্য দিয়ে আমরা পার করে দিচ্ছি, অন্যের কাছে পৌঁছাচ্ছি। ব্যাপারটা এমন নয় যে এটা টেলিফোনের মতো, আমি এখান থেকে কথা পাঠাচ্ছি, টেলিফোন হলো একটা মাধ্যম এবং সেটা অন্য পারে যাচ্ছে, এটা নয়। গত 100 বছর ধরে মানুষ খুবই নিশ্চিত হয়েছে ভাষা সম্পর্কে যে ভাষা আসলে নিজেই কন্টেন্ট। এই কথা আমি সম্পূর্ণ ফিলসফিক্যালি এবং লিঙ্গুইস্টিক্যালি নিজে ব্যাখ্যা করতে পারবো না, কিন্তু যতটা পারবো ততটাও আমি এখানে বলবো না, কারণ সে পরিমাণ সময় নেই। কিন্তু আমি এই কথাটা তোমাদের বা আপনাদের মাথায় রাখতে বলি যে ভাষা সম্পর্কে চিন্তাটা হলো এরকম। আরেকটা চিন্তা পরে বিকশিত হয়েছে, সেটা আমি একটু পরে বলছি। তাহলে এই যে ভাষাটা নিজেই একটা কন্টেন্ট, এটার সঙ্গে ওই যে আমি বললাম যে বেটিদের কথা, মানে মেয়েদের কথা মেয়েদের বলতে হবে, এটা একটা গভীর সম্পর্ক আছে। মানে উচ্চারণ নিজেই কন্টেন্ট, কি বলা হচ্ছে সেটা নয়, উচ্চারণ নিজেই কন্টেন্ট। আর এটা তো তার উদাহরণ আমরা সমস্ত ইতিহাস থেকে পাবো। মানুষ এই বিষয়ে একটু কম সচেতন ছিল, কারণ ভাষাকে দেখা হতো আসলে মাধ্যম হিসেবে, ভাষাকে দেখা হতো অর্থের একটা মানে এককত্বের দিক থেকে, যে ভাষা একটা অর্থ প্রকাশ করে, একসময় এরকম মনে করা হতো। একটু জটিলভাবে বলতে হবে যে আমরা যেটাকে মডার্নিটি বলি এবং আমরা যেটাকে পোস্ট মডার্নিটি বলি, এই দুটার প্রধান পার্থক্য আসলে এই জায়গার মধ্যেই, যে ভাষাকে ক্যারিয়ার হিসেবে দেখা এবং ভাষাকে একার্থক হিসেবে দেখা, যে আমি যা বলতে চাই আমি সেটা আমার সামনে যারা আছে তাদেরকে বলতে পারছি, কারণ এটা একটা অর্থই ক্যারি করছে। এই যে দুই আইডিয়াই বেসিক্যালি মডার্নিস্ট যে এন্টার 200-300 বছরের সমস্ত পৃথিবীর প্রধান ধারা এবং প্রবণতা, সেটার মূল জিনিস। এবং এই দুটোর পরিবর্তনটাই আসলে গত 70-80 বছরের প্রধান ফিলসফিক্যাল পরিবর্তনের উৎস। তো সেদিক থেকেও এই যে মেয়েদের কথা মেয়েরা বলছে অথবা মেয়েরা কথা বলছে, এটা আমার কাছে সাংঘাতিক গুরুত্বপূর্ণ জিনিস, একদম থিওরিটিক্যালি ফিলসফিক্যালি, পার্টিকুলারলি ইসলাম কোশ্চেনে, বাংলাদেশের ইসলাম কোশ্চেনে এটা অত্যন্ত জরুরি। কারণ বাংলাদেশের ধর্মচর্চায় সামাজিকভাবে, এমনকি আরবান মিডল ক্লাস মডার্ন সেকুলার জোনেও বেটাতন্ত্র বা প্যাট্রিয়ার্কি অত্যন্ত প্রবল। এটা ধর্মের ক্ষেত্রে আছে, গ্রামীণ সমাজে আছে, এবং শহরে আরবান অ্যাডভান্সড মিডল ক্লাস জোনেও এটা খুবই প্রবল। ফলে মেয়েদের কথা মেয়েদের অব্যাহতভাবে বেশি বলাটা আমার কাছে প্রকৃতপক্ষেই গুরুত্বপূর্ণ, শুধু প্র্যাকটিক্যালি নয়, থিওরিটিক্যালিও বটে। সভ্যতার সঙ্গে ভাষার সম্পর্ক বিষয়ে কথা বলার মতো আমি আসলে যথেষ্ট পরিমাণে প্রস্তুত নই, ফলে আমাকে খানিকটা আনাড়িভাবে কথা বলতে হবে। আমি সামান্য কিছু কথা বলবো। সভ্যতা কথাটি আসলে 100 রকমের ব্যবহৃত হয়। আমি একদম কাজ চলতি 3টা ধারণার কথা বলছি। একটা ধারণা হলো যেখানে সভ্যতার আইডিয়াটা অনেকটা সংস্কৃতির মতো, মানুষ জীবনযাপন করে, ফলে তার একটা আলাদা প্যাটার্ন আছে এবং সেটাকে আমরা সভ্যতা বলি। যেমন আমরা বলি গ্রামীণ সভ্যতা, আমরা বলি আদিবাসী সভ্যতা বা বিভিন্ন জাতিসত্তার সভ্যতা। এখানে যে সভ্যতার কথা আমরা ব্যবহার করলাম, এই সভ্যতার কথাটা বেসিক্যালি লিভিং, অ্যাকচুয়াল যে লিভিং, যেভাবে জীবনযাপন করে তার দ্যোতক, যেটাকে আসলে আমরা অনেক সময়, বেশিরভাগ সময় আমরা সংস্কৃতি নামেই অভিহিত করে থাকি। সভ্যতার দ্বিতীয় ব্যবহারটা আমি ধার করছি এবং আমি বিপুল পরিমাণ সময় ব্যবহার করেছি আবুল মনসুর আহমদ থেকে নিয়ে। আবুল মনসুর আহমদ এই অসামান্য ব্যাখ্যাটা করেছেন, অসামান্য ব্যাখ্যা, কারণ আমি এটাকে শুধু একটা সংজ্ঞায়ন কিংবা ব্যাখ্যা বলি না, এটাকে আমি শুধু বাংলাদেশের গত 100 বছর ধরে সভ্যতা নিয়ে যারা, সংস্কৃতি নিয়ে যারা কথা বলেছেন তাদের তুলনায় থিওরিটিক্যালি এবং প্র্যাকটিক্যালি অসাধারণভাবে অগ্রসর একটা ধারণাই বলি না। আমি নিজে এই ব্যাপারটাকে একটা মেথড হিসেবে আমার লেখায়, চিন্তায়, বক্তৃতায় ব্যবহার করি। এটা তার বাংলাদেশের কালচার, যেটা একসময় পাক বাংলার কালচার ছিল, পরে বাংলাদেশের কালচার নামে প্রকাশিত হয়েছে, ওই বইয়ের প্রথম প্রবন্ধের মধ্যে এই ব্যাপারটা আছে। তিনি যেহেতু এটা সংস্কৃতি নিয়ে কথা বলবেন, তিনি সংস্কৃতি বলতেন না, তিনি কালচার বলতেন, সেটার অন্য রাজনীতি আছে, অন্য ব্যাখ্যা আছে।
তো আমি সংস্কৃতি কথাটা ব্যবহার করার পক্ষে, তিনি কালচার এবং সিভিলাইজেশন এই দুটোর একটা সংজ্ঞায়ন করেছিলেন, এবং তার নিজের যে বৃহত্তর প্রকল্প, যেটা তিনি দশকের পর দশক ধরে অসামান্য ব্যক্তিত্বের সঙ্গে প্রকাশ করেছেন। কতটা ব্যক্তিত্ব সম্পন্ন তার প্রকল্প ছিল এটা অনেকে বুঝতে পারে না। আমি প্রায়শই এই উদাহরণটা ব্যবহার করি যে তার চিন্তার ব্যক্তিত্ব এত প্রবল ছিল যে তিনি পাকিস্তান আমলে পাক বাংলার কালচার নামে যে বই লিখেছেন সেটাতে নামটা চেঞ্জ করে হুবহু এই বই বাংলাদেশের কালচার নামে পরে চেপেছেন। তাকে কোনো প্রকার বক্তব্য চেঞ্জ করতে হয়নি। একটা লোকের চিন্তা কত গভীর, কত মানে প্রত্যয়ী হলে এই ব্যাপারটা করা সম্ভব, হওয়া সম্ভব, সেটা আসলে আমাদের ভাবার দরকার আছে। কারণ আবুল মনসুর আহমদ, আমরা অনুমান করি যে বাংলাদেশের এই ধরনের চিন্তা চর্চায়, সংস্কৃতি বা সভ্যতার চিন্তার চর্চায় অত্যন্ত অগ্রগণ্য একজন বুদ্ধিজীবী হিসেবে, লেখক হিসেবে গণ্য হবেন, চিন্তাবিদ হিসেবে গণ্য হবেন। তো তিনি কি বলছেন সেখানে? তিনি বলছেন যে কালচার যেহেতু একটা নাম, কিসের? অ্যাকচুয়াল লিভিং, যে কোনো জনগোষ্ঠীর প্রকৃত জীবন যাপনের একটা নাম, ফলে এটা হলো এক জিনিস, এবং এটা তিনি বলছেন যে এটা হলো জনগোষ্ঠীর প্রকৃত পরিচয়। আর তিনি সভ্যতা বলছেন যে এটা হচ্ছে একটা আপলিফটমেন্ট, যেখানে কতগুলো ধারণা, কতগুলো প্রাপ্তি, কতগুলো নির্মাণ, কিংবা আজকে যে বিনির্মাণ কথাটি ব্যবহৃত হলো, এই বিনির্মাণ ঘটে, যার ফলে কতগুলো কাঠামো তৈরি হয়, যে কাঠামোর একটা ইউনিভার্সালিটি অর্জিত হয়। আমাদের এই কথা মানতেই হবে তা না, কারণ আবুল মনসুর আহমদের কালচার সম্পর্কে যে ধারণা, এই ধারণাটার পক্ষে তিনি এই কাঠামো তৈরি করেছেন। কাঠামোটা অত্যন্ত শক্তিশালী, সবাই মানবে তা না, কিন্তু দারুণ। কি বলছেন? কালচার হলো এটা যেটা মাটির সঙ্গে আছে, তার মানে প্রধান বৈশিষ্ট্য তিনি বলছেন যে কালচারটা অন্য জায়গায় শিফট করা যায় না। ওই যে আমরা আরোপণ টারোপণ বলি না, আমরা অনুসরণ টনুসরণ বলি, এখানে ব্রিটিশ আমল কিংবা ইত্যাদি সম্পর্কে যেটা বলা হয়েছে যে আমরা ভাষা চাপিয়ে দেওয়া হয়েছে, কালচার চাপিয়ে দেওয়া হয়েছে। রবীন্দ্রনাথের সভ্যতার সংকট সম্পর্কে প্রাবন্ধিক যে মন্তব্য করেছেন সেটা ঠাট্টা হিসাবে ভালো, কিন্তু সভ্যতার সংকটের যে সভ্যতা, সেটার আইডিয়াটা হলো অন্য আইডিয়া। এটাকে আমি মিমিকে বিশেষভাবে দোষ দিচ্ছি না, কারণ সভ্যতার সংকট প্রবন্ধটি সম্পর্কে আমার বিবেচনায় এখন পর্যন্ত একটাও লেখা হয় নাই যেখানে সভ্যতার যে আইডিয়াটা ব্যবহার করা হয়েছে সেটা মেনে, সেটা ভেবে ব্যাখ্যাটা করা হয়েছে, একটাও না। এটা কিন্তু ব্যাখ্যাত হচ্ছে 1941 সাল থেকে আজ পর্যন্ত, কিন্তু আই ফাউন্ড নো অ্যানালাইসিস ভ্যালিড, particularly from the perspective from which Rabindranath used the very word civilization, সভ্যতা, in this essay, একটাও না। সুতরাং আমি মিমিকে বিশেষ দোষ দিই না। যে অর্থে রবীন্দ্রনাথ এখানে ব্যবহার করেছেন সেটা আমি তৃতীয় সিভিলাইজেশনের যে তিনটা আমি আইডিয়ার কথা বলবো, সেটা তৃতীয়টা অর্থে। এই সিভিলাইজেশন হলো বেসিক্যালি ইউরোপের সিভিলাইজেশনের যে পার্টিকুলার ধারণাটা ডেভেলপ করেছিল। এটা জানা থাকা ভালো যে ইউরোপের যে জাত্যভিমানী মানে একটা ধারণা সারা পৃথিবীকে কলোনির নামে নিপীড়নের মধ্যে রেখেছিল শতকের পর শতক, ওই আইডিয়ার একদম গোড়ায় আছে এই সিভিলাইজেশনের ধারণা। এটার মধ্যে একটা উচ্চমন্যতা আছে, এটার মধ্যে একটা অন্যকে ছাড়িয়ে এমন অবস্থায় পৌঁছানোর মনোভঙ্গি আছে, যেই মনোভঙ্গি থেকে অন্যকে নিপীড়ন করা যায়, এবং নিপীড়ন করা যায় তার ভালোর নামে। এটাকেই বেসিক্যালি, এটা এখন আজকালকার দিনে এটা খুবই পরিচিত, এটাকে ইউরোপীয়রা নাম দিয়েছিল সিভিলাইজিং মিশন, যে আমরা ওদেরকে মারতে পারি, তার কারণ ওদেরকে আগে সিভিলাইজড করতে হবে। এই হলো সিভিলাইজেশন। খেয়াল রাখতে হবে ইউরোপীয় যে লিবারাল হিউম্যানিজমের মানুষ ধারণা, এটার সঙ্গে এটার গভীর যোগ আছে, এবং ওই মানুষ ধারণাও কিন্তু এরকম গলদপূর্ণ। আমি প্রায়শই ব্যবহার করি যে ইউরোপের মানুষ ধারণা হলো একটা পার্টিকুলার বৈশিষ্ট্যের মানুষ, এই ধরনের মানুষ হলে সেটা মানুষ হবে। এটার লিমিটেশন হলো ওই মাত্রার মধ্যে না পড়লে বাকিদেরকে সে আর মানুষ বলতে বাধ্য নয়। ধরা যাক লালনের যে মানুষ ধারণা, এটা ওই ইউরোপীয় মানুষ ধারণার থেকে আকাশ পাতাল পৃথক। লালন কোথাও এই বৈশিষ্ট্য থাকলে এটা মানুষ হবে, এরকম লালন কোথাও বলবেন না, একদম আলাদা। কিন্তু ইউরোপীয়রা লিবারাল হিউম্যানিজমের যে মানুষ, সেই মানুষটা কি? সেই মানুষটা হলো যে তার এই বৈশিষ্ট্য থাকতে হবে। বৈশিষ্ট্যগুলো আবার ইউরোপ থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে? দ্যাটস দ্য কেস। ওই লিবারাল হিউম্যানিজমের মানুষদের ধারণার সঙ্গে এই সিভিলাইজেশনের ধারণার গভীর যোগ আছে। এবং কথা বেশি না বাড়িয়ে শুধু বলি, 1806 সালে হেগেল যে ফেনোমেনোলজি অফ স্পিরিট বইতে সিভিলাইজেশনের এই ধারণা প্রকাশ করেছিলেন,
সেখানে তিনি কিন্তু পরিষ্কার করে বলেছিলেন পৃথিবীর সর্বত্র দুই একবার সিভিলাইজেশনের সম্ভাবনা দেখা দিলেও সেখানে সিভিলাইজেশন কখনো সোজা হয়ে খাড়াতে পারে নাই, একমাত্র ইউরোপে খাড়াইছে। আবার বলছে ওরা খানিকটা নির্লজ্জ ছিল। এখন আমরা আজকের দিনের যদি ভাবি, আজকের দিনের কথা ধরে বলে একমাত্র প্রুশিয়ায়, তার দেশ তো জার্মান, তখনও জার্মান হয় নাই, জার্মান হচ্ছে 1870-তে, এটা লেখা হয়েছে 1806 সালে বা এই কাছাকাছি সময়ে, বলে একমাত্র প্রুশিয়া এটা সোজা হয়ে দাঁড়াইছে। তাহলে এটা কিন্তু সিভিলাইজেশনের আরেকটা অর্থ। ঠিক আছে, আমি 3টে অর্থ নিলাম, একদম মাটির সঙ্গে একটা, একটু আপলিফটেড একটা, আর আরেকটা হলো এই সিভিলাইজেশন এবং ট্রান্সমিশন। এই কথাটা আলোচনার সময় আমরা যদি সিম্পলি একটা কথা মনে রাখতে পারি, আমি সুখী যে আমাদের এখানে প্রেসিডেন্ট এবং প্রাবন্ধিক দুজনই বাংলাদেশের যে পার্টিকুলার টাইম অ্যান্ড স্পেস এটাকে অসাধারণ গুরুত্ব দিয়েছেন। আমি খুবই খুশি। আমি খুশি তার কারণ হলো আমি বহুদিন ধরে আমি এই কথা আমার অক্ষম গলায় এবং লেখায় এই কথাই প্রচার করে আসছি যে আমাদের প্রধান সমস্যা হলো যে আমরা যাই ব্যবহার করি না কেন, বর্গ হিসেবে আমি ইসলাম ব্যবহার করি, সংস্কৃত ব্যবহার করি, ওয়েস্টার্ন ব্যবহার করি, আধুনিকায়ন ব্যবহার করি, যাই ব্যবহার করি না কেন, বাংলাদেশের ঐতিহাসিক কারণে একটা গোড়ার গলদ হলো যে আমি এখানে টাইম অ্যান্ড স্পেসের যে একটা পার্টিকুলার কনটেক্সট, এটার মধ্যে আমি ধারণাটা জীবন্ত করে তুলতে পারি না, লিভিং করে তুলতে পারি না, অ্যাকচুয়াল লিভিং। এবং তার যে সংকট, তার যে সম্ভাবনা, তার মধ্যে যদি অনুদিত না হয় তাহলে সমস্ত আলাপ মুখে রয়ে যাবে, কাজীর কেতাবে রয়ে যাবে, গোয়ালে আসবে না গরু। বাংলাদেশের যে কোনো প্রান্তের আলোচনার প্রধান ধরন আমি কিন্তু বলছি, এমনকি যারা ইসলাম নিয়ে কাজ করে তাদের মধ্যে এই সংকট প্রবল, যারা মডার্নিটি নিয়ে কাজ করে তাদের মধ্যে এই সংকট প্রবল, যারা সেকুলারিজম নিয়ে কাজ করে এই সংকট প্রবল। আমি বহুদিন ধরে আমার লেখাপত্রে প্রধানত এই অভিযোগ করে আসছি, সেই জন্য আমি আক্ষরিক অর্থে কাউকে সাধারণত আমি ভজানোর জন্য কথাবার্তা বলি না, মানে বলতে চাই না, এটা আমার স্বভাবের মধ্যে নেই। আমি আক্ষরিক অর্থে খেয়াল করেছি এবং খুবই খুশি হয়েছি যে দুজন বক্তাই বাংলাদেশ কনটেক্সটকে অত্যন্ত গুরুত্ব দিয়ে আলাপ করেছে। তাহলে এই যে আরোপণমূলকতার বাইরে গিয়ে কোনো একটা ধারণাকে অ্যাকচুয়াল লিভিংয়ের মধ্যে জীবন্ত করে তুলতে পারা, ক্রিয়াশীল করে তুলতে পারে, এটার মানে হলো কি, এটা এখানে আবার জন্মাবে। দ্যাট মিনস এটা এখানে আবার জন্মাবে, ওই চিন্তাটা এখানে আবার জন্মাবে। আরোপণমূলকতা সাংঘাতিক খারাপ জিনিস। আর একই সঙ্গে আরেকটা গুরুত্বপূর্ণ আইডিয়া হলো পাওয়ার রিলেশন। এটাকে ব্যাপকভাবে তাত্ত্বিক ভাষায় বলে আনইভেন পাওয়ার রিলেশন। আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা যে আরেক জায়গা থেকে সিভিলাইজেশন নিচ্ছি, ফিলসফি নিচ্ছি, এটার মধ্যে যে দিচ্ছে আর যে নিচ্ছে তার মধ্যে পাওয়ার রিলেশনটা কেমন। আজকালকার ভাষায় খুব সহজেই এটা ব্যাখ্যা করা হয় যে এটা একটা আনইভেন পাওয়ার রিলেশনের মধ্যে কাজ করছে কিনা। এটা যদি আমরা মাথায় রাখি তাহলে আমরা সভ্যতা, আরোপণমূলকতা ইত্যাদি ইত্যাদি জিনিসগুলো অনেক বেশি ব্যাখ্যা করতে পারবো। তাহলে বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে আমরা যদি ভাষার কথা ভাবি, ভাষার অনেকগুলো ডিসকোর্স এখানে উল্লেখিত হয়েছে, আমি একটু সাবধান করছি দুটো ব্যাপারে। একটা হলো বাংলাদেশের 90% মুসলমান বলেই এটা মুসলমানদের এক্সট্রা দায়িত্ব যে বাকি 10% যেন তার ডিসকোর্সে বাদ না পড়ে। আজকের আলোচনা সেটা বাদ পড়েছে, ঠিক আছে, এটা বেশি দায়িত্ব আরো। মানে সে তো সংখ্যাগুরু, সংখ্যাগুরু মানে কি, সে তো সংখ্যাগুরু তো একটা মাস্তানি আছেই। আমাদের এখানে যে প্রবলেমটা হয়েছে সেই প্রবলেমটা হলো যে আমাদের এখানে সংখ্যাগুরুর মাস্তানিটা হয়েছে, কিন্তু তার যে বিশ্বাস, তার যে কালচার, তার যে সিভিলাইজেশন, তার যে অন্য নানান ধরনের উপাদান, এই ব্যাপারগুলোর এখানে ডমিনেন্ট ডিসকোর্সগুলো তৈরি হয় নাই। বাংলাদেশের প্রবলেম হলো এটা। তার মানে কি সংখ্যাগুরুর মাস্তানি নাই? আছে, আলবাত অনবরত মাস্তানি করছে, বিভিন্ন জাতিসত্তার উপর মাস্তানি করছে, ভাষার উপর মাস্তানি করছে, সংস্কৃতির উপর মাস্তানি করছে, ধর্মের উপর মাস্তানি করছে। ওটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে আমাদের কাজ করতে হবে, যদি কাজ করি আমরা, যে ঠিক আছে বাংলাদেশের 90% যদি মুসলমান হয় তাহলে তাদের সংস্কৃতির একটা ব্যাপার আছে, ইতিহাসের একটা ব্যাপার আছে, বিশ্বাসের একটা ব্যাপার আছে, আমলের ব্যাপার আছে, এবং তার যে সিভিলাইজেশন, হ্যাঁ, তার যে থিওলজি, এগুলোর ব্যাপার আছে। এই কথার মানেই হলো সে তার আগের যে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতা পরবর্তীতে সঞ্চারিত করতে পেরেছে, আইদার ইন ওরাল ফর্ম অর ইন রিটেন ফর্ম। এই যে সঞ্চারিত করতে পারা, এটা হলো সভ্যতার একমাত্র ভিত্তি, আর কিচ্ছু না। একমাত্র এটা দিয়ে আমরা অন্য প্রাণী থেকে মানুষের কর্মকাণ্ডকে আলাদা করতে পারি।
আমি আজকাল এই অ্যানথ্রোপোসেন্ট্রিসিজম বিরোধিতার যুগে এটা হয়তো বলবো না যে মানুষ এই কারণে অন্যদের চেয়ে শ্রেষ্ঠ, এটা বলবো না। কিন্তু আমরা যদি পার্থক্য করতে চাই, প্রত্যেকের আলাদা আলাদা অ্যান্টিটি মেনে নিয়ে যদি পার্থক্য করতে চাই, তাহলে আমরা বলবো যে এদের প্রধান পার্থক্যের কারণই হলো যে অন্য প্রাণীদের মধ্যে পূর্ববর্তী এক্সপেরিয়েন্স পরবর্তী প্রজন্মে সঞ্চারিত হওয়ার খুব সামান্য মাত্রা দেখা যায়, সামান্য। আর মানুষের ক্ষেত্রে এটা অসীম, যত বেড়েছে মানুষ ততই আমরা বলবো সভ্যতার দিক থেকে অগ্রসর হয়েছে। তার মানে কি, ভাষা ওই ট্রান্সমিশনের একমাত্র উপায়। এতেই বোঝা যায়, যেটা বলা হয়েছে আমাদের বক্তা, যে এতেই বলা হয় যে আমাদের এই দুইয়ের মধ্যে সম্পর্ক অত্যন্ত প্রগাঢ়। মুশকিলটা নানান জায়গায় আছে, নানান জায়গায় হলো, একটা জায়গায় হলো কোন ভাষা যে ভাষা আর কোন ভাষা যে না, এটা নির্ধারণ করা এত সহজ কাজ নয়। আমরা জানি যে ভাষারও কিন্তু একটা মারাত্মক শ্রেণী বিভাজন আছে, মারাত্মক ধরনের আঞ্চলিক বিভাজন আছে, মারাত্মক ধরনের ধনী গরিব পার্থক্য আছে। এক ভাষার সঙ্গে আরেক ভাষার আছে, আবার একই সঙ্গে এক ভাষার ভিতরের নানান ধরনের এই শ্রেণী সংগ্রাম চলছে, এই পাওয়ার স্ট্রাগল, ক্ষমতার সংগ্রাম, ক্ষমতার লড়াই চলছে। সেটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সেই বিষয়ে বলি, সভ্যতার সঙ্গে লিখিত ভাষার একটা সম্পর্ক আছে, লিখতে হয়। সভ্যতা লিখিত ছাড়া সাধারণত হিস্ট্রিতে অন্য নানান ধরনের ব্যাপার থাকতে পারে, সাধারণভাবে আমরা কোনো প্রমাণ পাই না যে সভ্যতা তৈরি করেছে কিন্তু লেখা নাই। এটা কেন হয় আমরা এটা বুঝতে পারি, ওই যে প্রিজার্ভেশন, ওই যে অন্যের কাছে ট্রান্সমিশন, হ্যাঁ, অন্যকে একই ভাবের মধ্যে একই ভাষার মধ্যে উদ্বুদ্ধ করা, হ্যাঁ, এটার আমাদের প্রাবন্ধিক যেমন ওই যে এবং বক্তা ওই যে বলেছে যে আমাদের রুকে জাগিয়ে তুলতে হয়, ওটা কিন্তু এটাই, এই পদ্ধতি। এই জন্য সভ্যতার সঙ্গে লিখিত ভাষার একটা গভীর সম্পর্ক আছে। লিখিত ভাষার সঙ্গে আবার প্যাঁচটা হলো, লিখিত ভাষার সঙ্গে ভদ্রলোকদের একটা সম্পর্ক আছে, মানে পাওয়ারফুল ওদের সম্পর্ক আছে। আর কি আছে, ল্যাঙ্গুয়েজের স্ট্যান্ডার্ডাইজেশনের সম্পর্ক আছে। এখন যখনই ল্যাঙ্গুয়েজ স্ট্যান্ডার্ড হবে, এটা জরুরি, আরবান সিভিলাইজেশনের জন্য জরুরি, স্ট্রাকচার মেনটেন করার জন্য জরুরি, বহু মানুষকে একত্র করার জন্য জরুরি, এবং এই সব কিছু জরুরি হলো সভ্যতাকে অগ্রসর করে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু যখনই এই ঘটনা ঘটে, তখনই কি হয়, বিপুল আমজনতার সঙ্গে, বিপুল ভাষার ভ্যারাইটির সঙ্গে, নগর এবং গ্রামের সঙ্গে ভাষার একটা দূরত্ব তৈরি হয়। এবং এই দূরত্বের কারণে কিন্তু পৃথিবীতে বহু পুরনো সিভিলাইজেশন ধ্বংস হয়েছে। অথবা যদি এই দূরত্বের কারণে না বলি, আমরা বলতে পারি যে এই দূরত্ব দিয়ে সিভিলাইজেশনের ধ্বংস ব্যাখ্যা করা যায়। একই সঙ্গে নতুন জনগোষ্ঠীর নতুন ভাষাকে আলিঙ্গন করতে পারা নতুন সিভিলাইজেশনের উত্থানের পর্বকে শনাক্ত করে। আমি একটা উদাহরণ দিয়ে দুটাই বলছি। উদাহরণটা আমরা নেব লাতিন থেকে। আমরা সবাই জানি যে লাতিন ইউরোপে সবচেয়ে বিধিবদ্ধ এবং ভাষা ছিল, এবং এটা সভ্যতার জন্য দারুণ সব ফল ফলিয়েছে। কিন্তু একসময় লাতিন বিধিবদ্ধ হয়েছে, একার্থক হয়ে উঠেছে, তারপরে নতুন ভাষা টাষা এগুলোকে গুরুত্ব দিতে ভুলে গেছে, এবং তার মধ্য দিয়ে তার নির্ভর যে সভ্যতা ছিল সেটা আসলে পতন ঘটেছে। এবং এই বিষয়ে ইউরোপীয় পণ্ডিতদের মধ্যে প্রায় কোনো সন্দেহ নাই যে ওই পতনের মধ্য দিয়ে কিন্তু ইউরোপের নতুন ভাষাগুলোর জন্ম হয়েছে, এবং এটার সঙ্গে মডার্নাইজেশন, আরবানাইজেশন, প্রেজেন্টনেসকে অবলম্বন করা, এবং এই যে ইংরেজ, ফ্রান্স, জার্মান বলে যে নতুন জাতিগুলোর কথা আমরা জানি, এই প্রত্যেকটার উত্থানের বিষয়টি যুক্ত। ফলে আমরা বলবো যে ভাষার সঙ্গে, ভাষা চর্চার সঙ্গে, প্রমিতায়নের সঙ্গে এই যে সভ্যতার সম্পর্ক, এটাতে কোনো সন্দেহ নাই। কিন্তু আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যে এই ক্ষেত্রে আমরা একটা সবসময় একটা মধ্যবর্তী সুতার মধ্য দিয়ে হাঁটতে থাকি। একদিকে আমার লিখিত স্ট্যান্ডার্ডাইজেশন ইত্যাদি দরকার, আরেকদিকে এই ব্যাপারগুলো কি করে, বিপুল পরিমাণ মানুষের সঙ্গে একটা ফারাক তৈরি করে, একটা ক্ষমতা সম্পর্কের অসমতা তৈরি করে। ফলে একটা থ্রাইভিং জনগোষ্ঠীর পরিচয় তখনই পাওয়া যাবে যখন সে সবসময়ের জন্য এই দুই ব্যাপারে সতর্ক থেকে অগ্রসর হয়। বাংলাদেশের ক্ষেত্রে আমরা জানি যে এই ব্যাপারে একটা বিরাট সংকট আছে। আমরা জানি যে আমাদের প্রমিতায়ন কলকাতাকে কেন্দ্র করে ঘটেছিল, সংস্কৃতকে কেন্দ্র করে ঘটেছিল। এবং আমি এই বিষয়ে আপনাদের সঙ্গে, যারা আগে বক্তৃতা দিয়েছে তোমাদের সঙ্গে একটু ফারাক রাখতে চাই কথায়। আমার নিজের ধারণা যে কলকাতার জন্য শেষ পর্যন্ত ওই প্রমিতায়ন, সংস্কৃতায়ন কিছু সময়ের জন্য খারাপ হলেও শেষ পর্যন্ত খুব খারাপ হয়েছে তার কোনো প্রমাণ পাওয়া যায় না। তার কারণ কলকাতা কিন্তু এই বাংলা ভাষায় পৃথিবীর একদম প্রথম শ্রেণীর সাহিত্য চর্চা হয়েছে এবং বিদ্যা চর্চা হয়েছে। আমরা প্রমাণ কোত্থেকে পাবো যেটা বারণে খারাপ হয়েছে? বাংলাদেশের জন্য যেটা একটা সংকট হয়েছে, এটা আমরা অনেকেই বহুদিন ধরে প্রচার করছি, এবং আমার ধারণা আমি এখনও এটাকে জোর দিতে চাই
যে কলকাতার যে প্রমিতায়ন হয়েছে, সংস্কৃতায়ন হয়েছে, সেটা বাংলাদেশের জন্য একটু খারাপ হয়েছে, কারণ ব্যাপারটা বাংলাদেশের মানুষের যে উপভাষা, বাংলাদেশের যে ভূমি, অ্যাকচুয়াল লিভিং, এগুলোকে গুরুত্ব না দিয়েই ঘটেছিল। ফলে আমরা যখন এখন বাংলাদেশে সব কাজের কথা চিন্তা করব, আমরা যখন ভাষার ব্যবহার করব, এবং ভাষার ব্যবহারের মধ্য দিয়ে, ভাষার ব্যবহার তো বিস্তৃত, যে কোনো শাস্ত্রের চর্চা মানে ভাষার ব্যবহার, যে কোনো ক্রিয়েটিভিটির চর্চা মানে ভাষার ব্যবহার। এই যে ভাষার ব্যবহারের মধ্য দিয়ে বাংলাদেশে আমরা, অথবা বলতে পারি যে একটা মুসলমান প্রধান কিন্তু পূর্ববঙ্গীয় অন্যান্য জনগোষ্ঠী সহ যে বাংলাদেশের জনসমাজ, এটাতে আমরা যখন নতুন সংস্কৃতির উৎকর্ষের জন্য চেষ্টা করব, কাজ করব, তখন আমাদের এই বাংলা ভাষার ব্যাপারে অবশ্যই মনোযোগী হতে হবে, কারণ ভিন্ন ভাষা দিয়ে এই কাজ কোনোদিন সম্ভব হয় না। এবং ওই বাংলা ভাষার চর্চার ক্ষেত্রে আমরা বাংলা ভাষার ইতিহাসে যে ব্যাপারগুলো ঘটেছিল, বাংলাদেশে বাংলা ভাষার অ্যাকচুয়াল যে কন্ডিশনগুলো আছে, এই ব্যাপারগুলো সম্পর্কে সম্যকভাবে ওয়াকিবহাল থেকে, এবং একই সঙ্গে বাংলাদেশের মানুষের যে সংস্কৃতি, বাংলাদেশের মানুষের যে যাপিত জীবন, এই ব্যাপারগুলোতে তীক্ষ্ণ নজর রেখে আমরা ভাষা সম্পর্কে সিদ্ধান্ত নিতে হবে আমাদের, না হলে কাজটা আমরা করতে পারবো না। আর এইভাবেই আমরা বাংলাদেশে একটা সম্ভাব্য থ্রাইভিং, জীবন্ত সভ্যতার দিকে ক্রমশ এগিয়ে যেতে পারবো। আমি আরেকবার আজকে যারা এই প্রোগ্রামের আয়োজন করেছে তাদেরকে সাধুবাদ জানাই, নানান কারণেই সাধুবাদ জানাই। এবং আমি খানিকটা অপ্রস্তুত অবস্থা, এবং আমার একটা সেমিনার আছে 4টায় শুরু হয়ে যাবে, এটা আমি আগেই বলেছি আয়োজকদের, পুরো আমি ঠিক নিরুপায় ছিলাম। এই জন্য আমি একটু তাড়াহুড়ো করে বলে চলে যেতে হচ্ছে, এই জন্য আমি একটু আগাম ক্ষমা প্রার্থনা করে আমার কথা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাই।